আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সমাস নিয়ে। আমরা একসাথে বেসিক ক্লাস প্লাস আমরা বোর্ড কোশ্চেন গুলো আলোচনা করব। আমরা এর আগেও সমাজ টপিক্স এর উপর অনেক ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা বোর্ড কোশ্চেন প্লাস বেসিক নিয়ে আলোচনা করব। যারা যারা এখনো জয়েন হয়ে না তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও দ্রুত। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ঈশ্বর সুন্দর বিদ্যাসাগর কেমন আছেন জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, খুবই ভালো আছি। সবাই সবাই বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও প্লাস লাইভটা শেয়ার করে দাও দ্রুত। বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও প্লাস লাইভ শেয়ার করে দাও। যারা আমাদের এসএসসি 24 বেসের স্টুডেন্ট আছো এবং আমাদের এসএসসি 25 বেসের স্টুডেন্ট আছো, যাদের বাংলা সেকেন্ড পেপার আছে, বিশেষ করে কলেজের ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, যাদের বাংলা সেকেন্ড পেপার আছে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক সমাস। আমরা সেই সমাস নিয়ে আলোচনা করব। সবাই বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, তোমাদের কলেজের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করে দাও এবং নিজের টাইমলাইনে শেয়ার করে ভিডিওটা রেখে দাও এবং সবাইকে সবাইকে মেনশন করে বন্ধু বান্ধবকে জানাই দাও, দ্রুত জানাই দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত। সবাই আমাকে একটু করে বলো আমার কথা শোনা যাচ্ছে কিনা। সবাই সবাই একটু করে আমাকে ক্লিয়ার করো আমার কথা শোনা যায় কিনা। যদি কথা শোনা যায় আমি দ্রুত ক্লাস শুরু করে দিব। কথা শোনা যায় কিনা সবাই একটু করে তাড়াতাড়ি আমাকে জানাও কথা শোনা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে কিনা। স্যার আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে সমাস। জি স্যার, শোনা যাচ্ছে। সবাইকে সবাই দ্রুত দ্রুত বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, বন্ধু বান্ধবকে মেনশন করে দাও এবং নিজেরা শেয়ার করে দাও। আমি ক্লাস নেওয়ার সময় আমি জাস্ট শুধু 50 জন 50-60 জন স্টুডেন্টকে চাইবো যারা কুইক রেসপন্স করবে। অর্থাৎ আমি তোমাদেরকে যখন জিজ্ঞেস করব আমার কথা বোঝা যাচ্ছে কিনা কিংবা আমাকে শোনা যাচ্ছে কিনা কিংবা তুমি বুঝেছো কিনা, সাথে সাথে আমাকে রেসপন্স করবে স্যার বুঝেছি। তাহলে তুমি যখন যত তাড়াতাড়ি আমাকে বুঝেছি বলবে তখন আমি তত তাড়াতাড়ি আরেকটা টপিক তোমাকে বুঝে দিব, আরেকটা বিষয় তোমাকে বুঝে দিব। আর যদি এরকম যদি রেসপন্স না পাই, মনে করো তুমি ফোন হাতে নিয়ে বসে আছো, আমি বুঝতে পারছি না তুমি, কারণ আমি শুধু আমার সামনে মোবাইল আছে তুমি তো নাই, তাহলে ক্লাসে হলে যেটা বোঝা যায় স্টুডেন্টের চেহারা দেখে বুঝতে পারি যে স্টুডেন্ট বুঝতে পারছে কিনা, কিন্তু অনলাইনে তো এটা সুবিধা নাই, এই সুযোগটা নাই। তাহলে তোমাকে অবশ্যই এখানে জানাতে হবে স্যার বুঝেছি, নয়তো বলবে স্যার আরেকবার বুঝাই দেন। একবার না, তুমি শতবার আমাকে জিজ্ঞেস করতে পারবে স্যার আরেকবার বুঝাই দেন। ওকে। প্রথমে যে কাজটা করতে হবে জাস্ট
50 জন স্টুডেন্ট, আমার এখানকার 50 জন স্টুডেন্ট জাস্ট এক মুহূর্তে শেয়ার করে দিবে এবং সাথে সাথে আমরা ক্লাস শুরু করে দিব। আমরা যে বিষয়টা পড়বো আজকে বেসিক ক্লাস। প্রথমত হচ্ছে বেসিক, অর্থাৎ সমাজটা আমরা কিভাবে শিখবো খুব অল্প সময়ে। একটা শব্দ দেখলে কিভাবে খুব সহজে সমাস নির্ণয় করা যায়, এই ট্রিক্সটা আমরা শিখবো। একই সাথে আমরা পড়বো বিগত সালের প্রশ্ন বেসিক। অনেক সময় দেখা যায় আমি এর সমাজ টপিক্স এর উপর আগেও কয়েকটা ক্লাস নিয়েছি সমাজ টপিক্স এর উপর, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকবার স্টুডেন্টরা বলে স্যার যতক্ষণ পর্যন্ত ক্লাস করি ততক্ষণ পর্যন্ত পারি, কিন্তু বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে গেলে বোর্ড কোশ্চেন গুলো পারি না, এরকম অনেক সময় হয়। কিন্তু আমি এবার যেটা করেছি সেটা হলো আমাদের এই টপিক্সটা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো, প্লাস বোর্ড কোশ্চেন ওই প্রশ্নটা সলভ করার জন্য আমার যে রুলসটা দরকার আমি তোমাকে সেই রুলসটা বলে দিব। ওকে, তাহলে আমরা আজকে শুরু করে দিই, আমরা দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিব, এখনই শুরু করে দিব। প্রথমে আমরা যে বোর্ডটা আমরা সলভ করব সেটা হলো আমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নগুলো। ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে যারা একটু বেশি পাকামি টাইপের, স্যার এটা এরকম বই একটা খুলে এরকম বলবে না, একদম দরকার নেই। জাস্ট যেটা পড়তে আসছো সেটা অবশ্যই বুঝলে বলবে, না বুঝলে বলবে স্যার আমি বুঝি নাই, ওরকম। ওকে, সবার জ্ঞান সমান না, একই জিনিস দেখা যাচ্ছে কয়েকবার বলতে হচ্ছে। একই জিনিস তুমি যেটা একবার বুঝে গেছো অনেক স্টুডেন্টকে সেটা 2-3 বার বোঝাতে হয়, সুতরাং তুমি একটু করে চুপ করে থাকবে। ঢাকা বোর্ড 2023 সালের যে প্রশ্নগুলো আছে আমরা সেটা একটু করে দেখি। প্রথম যে শব্দটা আছে নির্বন, শতবর্ষ, হরতাল, গিন্নিমা, রক্তারক্তি, সজল, সত্যাসত্য, তোরা। ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন, প্রথম যে শব্দটা আছে। এখন আচ্ছা, আমার পরীক্ষার হলে আমাকে এই শব্দগুলো দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা শব্দ দেওয়া হয়েছে আমাকে সমাস নির্ণয় করার জন্য। এখন কথা হচ্ছে কিভাবে আমি একটা শব্দ দেখে সেটাকে সমাস নির্ণয় করতে পারবো, মানে একটা শব্দ দেখে সেটা কোন সমাস সেটা আমি কিভাবে খুব তাড়াতাড়ি বলতে পারবো। প্রথম কাজ হচ্ছে সেটা শব্দ দেখবো, দেখার পর আমার মাথায় প্রথমে শুধু একটা কাজ করতে হবে, সেটা কি এখানে কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে। যদি আমি সেটা বুঝে যাই তাহলে আমার 95% শেষ। কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার 95% শেষ, আর বাকি 5% নিয়ে আমি পরে চিন্তা করব। দেখো, যদি কোনো একটা সমাস আমি দেখার পর যদি আমি সেখানে দেখি পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ আগেরটাও বোঝাচ্ছে পরেরটাও বোঝাচ্ছে, শব্দ আগেরটাও বোঝাচ্ছে পরেরটাও বোঝাচ্ছে, তাহলে সেটা আর কোনো সমাস হবে না, সেটা একটা সমাস হবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। জাস্ট প্রথমে প্রাথমিক আলোচনা, জাস্ট 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময় নিব, এই 1 মিনিট যদি তুমি বুঝো বাকিগুলো তোমার খুব ইজি ভাবে বুঝে আসবে। অর্থাৎ পরীক্ষায় সমাস নির্ণয় করার জন্য তোমার যে বিষয়টা দরকার, প্রথমে তুমি একটা শব্দকে দেখে চিন্তা করবে এখানে কোন পদের অর্থ প্রাধান্য হয়েছে, পূর্বপদ নাকি পরপদ। তাহলে যদি পূর্বপদ পরপদ যদি দুইটাই প্রাধান্য, 4 ধরনের হতে পারে, হয়তো দুইটাই প্রাধান্য পাবে, হয়তো একটাও পাবে না, হয়তো আগেরটা পাবে নয়তো পরেরটা পাবে। ওকে, তাহলে যদি পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন আমি বললাম মা বাবা, আচ্ছা মা বাবা বলতে মা বোঝায় নাকি বাবা বোঝায়? দুজনকে বোঝায়। তাহলে মা বাবা যখন বলেছি তখন মা বাবা দুইটা পদের অর্থে প্রাধান্য পেয়েছে, সেটা আর কোনো চিন্তা করার দরকার নাই, সেটা দ্বন্দ্ব সমাস, শেষ। এবার আরেকটা সমাস আছে যেটা একটা পদের অর্থ প্রাধান্য পায় না, পূর্বপদও বোঝায় না পরপদও বোঝায় না, আগেরটাও বোঝাবে না পরেরটাও বোঝাবে না। যেমন আমি তোমাকে একটা শব্দ বললাম গায়ে হলুদ, হ্যাঁ গায়ে হলুদ যখন বললাম, আচ্ছা এখানে গা বোঝাচ্ছে নাকি হলুদ বোঝাচ্ছে? এখানে গাও বোঝাচ্ছে না হলুদও বোঝাচ্ছে না, মূলত একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তাহলে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য পায়নি, পূর্বপদ পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য পায়নি, তাহলে সেটা কোন সমাস? যদি আগেরটার অর্থ প্রাধান্য না পাই পরেরটার অর্থ প্রাধান্য না পাই, ঠিক আছে, আগেরটা পরেরটা দুইটার পদ যদি অর্থ প্রাধান্য না পায় তাহলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। কোন সমাস? বহুব্রীহি সমাস। দেখো, দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস একটা আরেকটার বিপরীত। যদি দুইটা পদের অর্থই প্রাধান্য পায়, মানে আগেরটার অর্থ প্রাধান্য পাচ্ছে পরেরটার অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা দ্বন্দ্ব। আগেরটাও পাচ্ছে না পরেরটাও পাচ্ছে না, তাহলে সেটা বহুব্রীহি। তার মানে আমার 6 প্রকারের মধ্যে আমি অলরেডি 2 প্রকার জেনে গেছি। এটার মধ্যে কোনো কিছু চিন্তা নাই, এটার মধ্যে কোনো কিছু চিন্তা নাই, দুইটা বোঝালে দ্বন্দ্ব, একটাও না বোঝালে বহুব্রীহি, কাজ শেষ। এবার একটা সমাস আছে যেটার পূর্বপদের অর্থ প্রাধান্য পাই। আমি এখানে দেখো 1 মানে মান আছে, 0 মানে মান নাই, মানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে পরপদের অর্থ প্রাধান্য পাবে না। সেটা কোন সমাস? সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, সেটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। আমি বলবো উপসর্গ সমাস। কোন সমাস? উপসর্গ সমাস।
কারণ এখানে উপসর্গের অর্থ প্রাধান্য পাবে, উপসর্গের অর্থ প্রাধান্য পাবে। যেমন আমি তোমাকে একটা শব্দ দেখাই, দেখো তো এখানে হরতাল যে শব্দটা আছে, হরতাল। আচ্ছা এই শব্দটা কঠিন হয়ে যাচ্ছে, আমি এই শব্দটা প্রথমে এটাতে না যাই। আমি বললাম উপজেলা, উপজেলা। আচ্ছা উপজেলা বলতে কি জেলা বোঝাচ্ছে নাকি জেলার অধীনে কোন একটা জায়গাকে বোঝাচ্ছে? জেলার অধীনে কোন একটা জায়গা বোঝাচ্ছে। অধীনে বোঝানোর জন্য আমি কি ব্যবহার করছি? উপ। তাহলে উপটা কি? উপসর্গ। তাহলে যদি কোন একটা শব্দে উপসর্গের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। আচ্ছা উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে? পূর্বপদ। আমি এই শব্দটা আরো সহজ ভাবে লিখি, যেমন আমি বললাম আমরণ, আমরণ। আচ্ছা আমরণ বলতে কি মরণ বোঝায় নাকি মরণ পর্যন্ত বোঝায়? মরণ পর্যন্ত। পর্যন্ত ব্যবহার করার জন্য আমি কি ব্যবহার করেছি? পর্যন্ত বোঝানোর জন্য আটা কি? উপসর্গ। তাহলে উপসর্গের অর্থ প্রাধান্য পেলে তো উপসর্গ কোথায় বসে? শব্দ শুরুতে। কোথায়? শব্দ শুরুতে। তাহলে যদি পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কয়টা সমাস হবে? শুধু একটা সমাস, সেটা কি? অব্যয়ভাব সমাস। কোন সমাস? অব্যয়ভাব সমাস। আমি আবার বলছি, দেখো আমি কিন্তু অলরেডি তোমাকে বললাম যে 95% ক্লিয়ার হয়ে যাবে শুধু এটা বুঝলে। এই 95% এর মধ্যে আমি অলরেডি কিন্তু 60% বুঝে গেছি। আমি এখন 60% বুঝে গেছি কি দুইটা শব্দ মানে একটা একটা মানে দুইটা পদ, একটা শব্দের মধ্যে দুইটা পদ, পূর্বপদ পরপদ, দুইটা পদের অর্থে প্রাধান্য পাচ্ছে, সেটা শুধু একটা সমাস হবে, দ্বন্দ্ব। আমার আর কিছু মনে রাখার দরকার নাই। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা, হাট বাজার, আয় ব্যয়, জমা খরচ ইত্যাদি ইত্যাদি, সেটা কি? দুইটা পদের অর্থে প্রাধান্য পাচ্ছে। তাহলে দুইটা অর্থে প্রাধান্য পেলে সেটা দ্বন্দ্ব সমাস। একটাও পাচ্ছে না, বহুব্রীহি সমাস। আবার শুধু আগেরটা প্রাধান্য পাচ্ছে, মানে আগের পদটার অর্থ প্রাধান্য পাচ্ছে। আগের পদটা কি? আগের পদটা হচ্ছে উপসর্গ। যদি উপসর্গের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। আমি এই তিনটা জিনিস যখন বুঝে গেছি তাহলে আমার এখন 60% শেষ। এবার তিনটা সমাস আছে যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। তিনটা সমাস পরপদের অর্থ প্রাধান্য পায়। আমি তোমাকে একটু করে দেখাচ্ছি, তুমি একটু করে দেখো। পরপদের অর্থ প্রাধান্য পায় তিনটা সমাস, দেখো সে ওগুলো কি কি? ওগুলো হচ্ছে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। এখন আমার কথা হচ্ছে কোনটা দ্বিগু সমাস, কোনটা কর্মধারয় সমাস, কোনটা তৎপুরুষ সমাস, সেটা আমি কিভাবে বুঝবো? আমি তোমাকে প্রথমেই বলি, কোন একটা শব্দ যখন আমি এই তিনটা আমার কাছে ক্লিয়ার, দুইটাই প্রাধান্য পাইছে দ্বন্দ্ব, একটাও পাইনি বহুব্রীহি, আর আগেরটা পাইছে অব্যয়ভাব। এখন আমার কথা হচ্ছে আমি এমন একটা শব্দ দেখলাম যেখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এখন পরপদের অর্থ প্রাধান্য পেলে আমার মাথায় তিনটা সমাস কাজ করবে, হয়তো সেটা দ্বিগু সমাস হবে, নয়তো তৎপুরুষ সমাস হবে, নয়তো কর্মধারয় সমাস হবে। কয়টা? তিনটা। দ্বিগু সমাস, প্রথমটা কি বলছি? দ্বিগু, দ্বিগু সমাস। কিচ্ছু মনে রাখার দরকার নাই। পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যদি সংখ্যা বোঝায়, মানে 1 2 3 এরকম যদি সংখ্যা বোঝায় তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যদি সংখ্যা, এগুলো আরো কিভাবে সুন্দরভাবে মনে রাখা যায় সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো, তোমাকে জাস্ট এখানে বুঝে দিচ্ছি। পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যদি পূর্বপদে যদি সংখ্যা থাকে 1 2 3 4 5 6 এরকম যদি সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। যেমন আমি বললাম শতবর্ষ, কি বললাম? শতবর্ষ। তাহলে শতবর্ষ বলতে এখানে বর্ষ বোঝাচ্ছে, কিন্তু বর্ষের সংখ্যা কত? 100। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সংখ্যা বুঝাইছে, সেজন্য এটা কোন সমাস? দ্বিগু সমাস। আরো কিছু প্যাচ আছে সেগুলো তোমাকে একটু পরে বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে সংখ্যা বুঝাইছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, দ্বিগু সমাস, কোনো চিন্তা নাই। এবার 2 নাম্বার, যদি পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি বিভক্তি লোপ পায়। আবার কথা বলছি, এখানে শুধু বিভক্তি না, বিভক্তি প্লাস অনুসর্গ যদি লোপ পায়, যদি পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি কোনো একটা শব্দ থেকে যদি বিভক্তি অনুসর্গ যদি লোপ পায় তাহলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। যেমন আমি বললাম বিড়ালছানা অথবা শ্বশুর বাড়ি। আচ্ছা শ্বশুর বাড়ি বলতে শ্বশুর বুঝায় নাকি বাড়ি বুঝায়? শ্বশুর বাড়ি বলতে শ্বশুর বুঝায় নাকি বাড়ি বুঝায়? নিশ্চয়ই বাড়ি বুঝায়, শ্বশুর তো আর বুঝাচ্ছে না, শ্বশুর বাড়ি মানে বাড়ি বুঝায়। বিড়াল ছানা বলতে বিড়াল বোঝাচ্ছে না, ছানা বোঝাচ্ছে। তাহলে এই যে শ্বশুর বাড়ি, তার মানে কি? পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আচ্ছা এখানে কি একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি এরকম বোঝাচ্ছে? না, বোঝাচ্ছে না। তাহলে দ্বিগু সমাস বাদ। তাহলে কি শ্বশুর বাড়ি মানে কি? শ্বশুরের বাড়ি।
এখানে একটা বিভক্তি আছে, এর একটা বিভক্তি আছে। তাহলে যদি পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি বিভক্তি চলে যায়, বিভক্তি রূপ পায় সমস্ত পদ থেকে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। বিভক্তি চলে গেলে। আর বিভক্তি যে আগের ব্যাকরণে 7 প্রকার বিভক্তি আছে, ওই 7 প্রকার বিভক্তি দ্বিতীয় থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত, এর বাইরে আরো কিছু প্রকারভেদ আছে, আমরা বিস্তারিত পড়বো। তাহলে যদি পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি বিভক্তি চলে যায়, তাহলে সেটা কোন সমাস? সেটা হবে তৎপুরুষ সমাস। ওকে স্যার কই? আমি তো আছি। আচ্ছা, এদিকে খেয়াল করো। এবার পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর সংখ্যা বোঝায় নাই, বিভক্তিও লোপ পায় নাই। তুলনা বোঝাতে পারে, নাও বোঝাতে পারে, সেটা ভিন্ন ভিন্ন কথা। আমি আবার বলছি, পরপদের অর্থ বোঝানোর পর সংখ্যাও বোঝা নাই, তুলনাও বোঝায় নাই। মানে সংখ্যা বুঝাই নাই, আবার বিভক্তিও লোপ পায় নাই। আবার বলছি, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সংখ্যাও বুঝায়নি, বিভক্তিও লোপ পায়নি, সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাস। ঠিক আছে? যেমন আমি বললাম কি, মহাকবি। আচ্ছা, মহাকবি বলতে মহা বোঝাচ্ছে নাকি কবি বোঝাচ্ছে? কবি। তাহলে এখানে মহাকবি কি? মহান যে কবি। তাহলে এখানে সংখ্যাও বোঝায় নাই, আবার কোনো বিভক্তিও লোপ পায় নাই। তাহলে সংখ্যা না বোঝায়, বিভক্তিও যদি লোপ না পায়, তাহলে সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। তাহলে আমি যে তোমাকে যে 6 প্রকারে বলছি, আমি তোমাকে লাস্ট 10 সেকেন্ড আবার বলছি, দেখো। যদি দুইটা পদের অর্থ, মানে দুইটা পদ থাকে, একটা পূর্বপদ একটা পরপদ, যদি দুইটা পদের অর্থে প্রাধান্য পায়, সেটা দ্বন্দ্ব সমাস। তোমাকে সেটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যদি একটাও প্রাধান্য না পায় দুইটা পদের, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যদি আগেরটা প্রাধান্য পায়, তাহলে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর যদি পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে 3টা সমাস হবে, দ্বিগু, তৎপুরুষ, কর্মদ্বারয়। যদি পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি সংখ্যা বোঝায়, সেটা হচ্ছে দ্বিগু। পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি বিভক্তি চলে যায়, সেটা হচ্ছে তৎপুরুষ। আর পরপদের অর্থ প্রাধান্য পাওয়ার পর যদি সংখ্যাও না বোঝায়, বিভক্তি লোপ না পায়, যদি তুলনা বোঝায়, সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। ওকে, এই জিনিসটা বুঝে আসছে কিনা, যে প্রথম এটা বুঝে আসছে কিনা? যদি এটা বুঝে আসে, জাস্ট যারা দেখতেছ সবাইকে কমেন্ট, সবার কমেন্ট করার দরকার নেই, জাস্ট কয়েকজনে বলো 1 ওকে, কয়েকজনে বলো 1 ওকে, তাড়াতাড়ি। যদি তাড়াতাড়ি কয়েকজনের, হ্যাঁ কয়েকজনে বলো, কয়েকজনে বলো 1 ওকে। স্যার আনসার দেন না কেন? কোনটা আনসার দিব লক্ষ্মী বাচ্চা? ওয়ান ওকে, 1 ওকে। এই আমার বন্ধু, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এবার আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আছে, আমরা ওই বিগত সালের প্রশ্নগুলোকে সলভ করব। আমরা বিগত সালের প্রশ্নগুলোকে সলভ করব। দেখো, আমার কাছে প্রথম শব্দ যে শব্দটা আছে এখানে, সেটা হচ্ছে নিফবন। এই শব্দটা আছে। আচ্ছা, নিফ শব্দের অর্থ কি? নিফ শব্দের অর্থ কি? 1 মিনিট, আমার এখানে একটু নড়ে গেছে। এই রাফি, নড়ে গেছে না? আসে নাই তো, কি করবো আমি বলো? হুম।
সেটিং এ ডিসপ্লে দিতে হবে। টেস্ট কোন করেন নিচে এ ওপেন করুন ডুপ্লিকেট ডিসপ্লে আসছে 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 কি করতে হবে এটাতে যান আবার ওই এটা দেখি কোনটা এটা লাস্টে এটা এবার তো ল্যাপটপ সমস্যা আছে এখন ওই ল্যাপটপটা ছিল ল্যাপটপের কানেকশন দিচ্ছি আচ্ছা সরি আমি এত কিছু জানি না তো একটু নড়ে গেছিল। আচ্ছা প্রথমে যে শব্দটা আছে নিফবন, এই নিপবন যে শব্দটা আছে এখানে, নিপবন যে শব্দটা আছে, প্রথমে কথা আমার প্রথম কথা হচ্ছে এই নিপ শব্দের অর্থ কি? নিপ শব্দের অর্থ কি? এই নিপ শব্দের অর্থ হচ্ছে কদম ফুল। কি কি জিনিস? কদম ফুল, কদম ফুল। আর বৃক্ষ মানে কি? বৃক্ষ মানে হচ্ছে গাছ, বৃক্ষ মানে কি? গাছ। তাহলে এই আমি যদি বলি নিপ বৃক্ষ, আমি যদি নিপ বৃক্ষ যদি বলি, তাহলে আমি নিপ মানে কি বলেছি? কদম ফুল, কদম ফুল। আর বৃক্ষ মানে কি? গাছ। তাহলে নিপ বৃক্ষ বলতে কি কদম ফুল বোঝাচ্ছে নাকি কদম ফুলের গাছ বোঝাচ্ছে? বলতো, নিপ বৃক্ষ বলতে কদম ফুল বোঝায় নাকি কদম ফুলের গাছ বোঝায়? কোনটা? নিপ বৃক্ষ বলতে শয়তানের নারা তোমাকে, আচ্ছা নিপ বৃক্ষ হ্যাঁ, তাহলে নিপ বৃক্ষ কি বলছে? কদম ফুলের গাছ। তাহলে এই যে আমি যে বললাম কদম ফুলের গাছ, আমি প্রথমটা একটু ভেঙে বলতেছি, কদম ফুলের গাছ, কদম ফুলের গাছ। তাহলে এখানে কি বোঝাচ্ছে? নিপ বৃক্ষ বলতে আমার বৃক্ষ বোঝাচ্ছে, গাছ বোঝাচ্ছে, গাছ বোঝাচ্ছে। পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তার মানে পরপদের অর্থ প্রাধান্য পেলে কয়টা সমাজ বলেছিলাম? তিনটা সমাজ। হয়তো দ্বিগু সমাজ হবে, হয়তো কর্মধারয় হবে, হয়তো তৎপুরুষ সমাজ হবে। ঠিক আছে? যদি এখানে যদি সংখ্যা বোঝাতো, যদি এখানে যদি সংখ্যা বোঝাতো তাহলে আমি বলতাম দ্বিগু সমাজ। কিন্তু এখানে কি একটা গাছ, দুইটা গাছ, তিনটা গাছ এরকম বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তার মানে দ্বিগু সমাজ বাদ, আমার দ্বিগু সমাজ নিয়ে চিন্তা করার কারণ নেই। এখন আমার সামনে দুইটা সমাজ আছে, একটা হচ্ছে কর্মধারয় সমাজ, একটা হচ্ছে তৎপুরুষ সমাজ। তৎপুরুষ সমাজ কোনটা? যেটার বিভক্তি লোপ পায়, মানে বিভক্তি চলে যায়। আচ্ছা দেখো তো, কদম ফুলের গাছ, কদম ফুলের গাছ মানে নিপের বৃক্ষ, নিপের বৃক্ষ মানে কি? নিপের বৃক্ষ বা কদম ফুলের গাছ, নিপের বৃক্ষ। তাহলে এর এর এটা কি? বিভক্তি। এর এটা কি? বিভক্তি। যদি পরপদের অর্থ প্রাধান্য পেয়ে বিভক্তি চলে যায়, সমস্ত পদ থেকে যদি বিভক্তি চলে যায়, যেমন এটা কি? নিপের, নিপের বৃক্ষ, নিপের বৃক্ষ। তাহলে এখানে এর বিভক্তিটা চলে গেছে। তাহলে বিভক্তি যদি চলে যায়, কোন একটা সমাজ থেকে যদি বিভক্তি চলে যায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে কোন সমাজ হবে? তোমরাই বলো, তোমরাই কমেন্ট করো। যদি যদি কোন একটা সমাজে বিভক্তি চলে যাওয়ার পর, কোন একটা সমাজে বিভক্তি চলে যাওয়ার পর পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে সেটা কোন সমাজ? বিভক্তি চলে যাওয়ার পর পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে সেটা কোন সমাজ? লক্ষ্মী বাচ্চারা খুব তাড়াতাড়ি বলো। যদি বিভক্তি চলে যাওয়ার পর পরপদের অর্থ প্রাধান্য পায়। গুড, অনেকেই বলছে, অনেকেই বলছে। হ্যাঁ, যদি বিভক্তি চলে যাওয়ার পর পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাজ। কোন সমাজ? তৎপুরুষ সমাজ। কোন সমাজ? তৎপুরুষ সমাজ। তাহলে আমি এটা বুঝতে পারছি কিনা? প্রথম কথা হচ্ছে আমি এটা বুঝতে পারছি কিনা। আমি আবার বলছি, নিপ বৃক্ষ যে শব্দটা আমার এখানে দেওয়া হয়েছে, এখানে এটা ব্যাস বাক্য কি? নিপের বৃক্ষ। তাহলে এখানে এর যে বিভক্তি আছে, বিভক্তি চলে গেছে, আর এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেলে আমার মাথায় তিনটা সমাজ কাজ করবে বলছি, দ্বিগু সমাজ, কর্মধারয়, তৎপুরুষ সমাজ। তা যেহেতু এখানে কোন ধরনের সংখ্যা বোঝাচ্ছে না, 1 2 3 বোঝাচ্ছে না, তার মানে দ্বিগু সমাজ বাদ। এখানে যেহেতু কোন ধরনের তুলনা নাই, তাহলে সেখানে কর্মধারয় সমাজও বাদ। কি হয়েছে? এখানে বিভক্তি চলে গিয়েছে। তাহলে যদি বিভক্তি চলে যায়, এর বিভক্তি চলে গিয়েছে, তাহলে বিভক্তি চলে গেলে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাজ? তৎপুরুষ সমাজ। কোন সমাজ? তৎপুরুষ সমাজ। যদি এটা বুঝে আসে, সবাই ওকে বলো, সবাই ওকে বলো। যদি এটা বুঝে আসে, আর কিছু বলতে হবে কিনা বলো? এই দরজা বন্ধ করে দাও, এসির বাতাস চলে যাচ্ছে। তাড়াতাড়ি। সবার বুঝে আসছে কিনা? সবার বুঝে আসছে কিনা? সুদূর বুদুর বাচ্চা কথা বলা বন্ধ করো।
ওকে ওকে, বুঝতে পেরেছি। ওকে, গুড। আমি জাস্ট কয়েকজন স্টুডেন্ট খুঁজেছিলাম যারা কথায় কুইক রেসপন্স করবে, যে আমি বুঝেছি কিনা এরকম জিজ্ঞেস করলে সাথে সাথে বুঝেছি বলবে, এরকম কয়েকজন স্টুডেন্ট চেয়েছিলাম। কিংবা তোমার যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই সাথে সাথে জানাবে। আমি আবার বলছি, আমি দেখো আমি শুধু তোমাকে এই 8টা শব্দ পড়াবো, এই 8টা শব্দ পড়ার পর এই কোথায় গেলিস? এই 8টা শব্দ পড়ার পর তাহলে আমি কি বলেছিলাম তোমাকে? নিফ বৃক্ষ বলেছিলাম, নিফ বৃক্ষ। তাহলে তোমাকে এই 8টা শব্দ পড়ানোর পর আমি তোমাকে এরপরে জিজ্ঞেস করবো যে তোমার বাকি সব এরপরে যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো অটোমেটিক তোমার বুঝে চলে আসবে। তাহলে নিফ বৃক্ষ। এরপর যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে শতবর্ষ। শতবর্ষ যে শব্দটা আছে, হ্যাঁ, শতবর্ষ যে শব্দটা আছে, শতবর্ষ। এখন আসো, প্রথম কথা হচ্ছে এখানে আমার একটা সংখ্যাবাচক শব্দ আছে, সংখ্যাবাচক শব্দ আছে, শত মানে 100। আচ্ছা, শতবর্ষ বলতে কি 100 বোঝায় নাকি বর্ষ বোঝায়? প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করে নাও, প্রথমে ব্যাপারটা ক্লিয়ার করে নাও। এখানে শতবর্ষ যে শব্দটা আছে, শতবর্ষ যে শব্দটা আছে, এখানে কি শত বোঝাচ্ছে নাকি বর্ষ বোঝাচ্ছে? তাহলে আমি জানি না। প্রথম কথা হচ্ছে আমি জানি না এখানে কি শত বোঝাচ্ছে সেটাও আমি জানি না, এখানে কি বর্ষ বোঝাচ্ছে সেটাও আমি জানি না। এখন আসো, যদি এরকম সংখ্যাবাচক শব্দ থাকে, কোন একটা শব্দে যদি এরকম যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে দুইটা সমাস হবে। কয়টা সমাস? দুইটা সমাস। কোন একটা জায়গায় যদি সংখ্যা থাকে, সংখ্যা থাকলে কোন একটা জায়গায় সংখ্যা থাকলে দুইটা সমাস হবে, সংখ্যা থাকলে দুইটা সমাস হবে। হয়তো সেটা দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস হবে। হয়তো সংখ্যাবাচক বহুব্রীহি হবে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দুইটা সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস অথবা দ্বিগু সমাস। কয়টা সমাস হবে? দুইটা সমাস হবে। যদি সংখ্যা বোঝায়, এরকম শত যে সংখ্যা আছে, এরকম যদি সংখ্যা থাকে তাহলে কয়টা সমাস হবে? দুইটা সমাস হবে। হয়তো এটা দ্বিগু সমাস হবে, হয়তো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হবে। এখন কখন দ্বিগু সমাস, কখন সংখ্যাবাচক বহুব্রীহি সমাস? দেখো, যদি সংখ্যা বোঝানোর পর 1 2 3 4 এরকম সংখ্যা বোঝানোর পর এই শব্দটা যদি পরপদের অর্থ প্রাধান্য পায়, নাম্বার 1, যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা দ্বিগু সমাস। আর যদি সংখ্যা বোঝানোর পর যদি পূর্বপদ পরপদ কোন পদের অর্থ প্রাধান্য না পায়, সেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। বলছি দুই ভাবে চেনা যাবে, এক ভাবে হচ্ছে নিয়ম দিয়ে, আরেক ভাবে হচ্ছে খুব ইজি ভাবে। দেখো, প্রথমে নিয়ম দিয়ে দেখো, কোন একটা জায়গায় সংখ্যা বুঝাইছে, সংখ্যা বোঝানোর পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা দ্বিগু সমাস। যদি পূর্বপদ পরপদ কোন পদের অর্থে প্রাধান্য না পায় তাহলে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এইভাবে তুমি চিন্তা পারো। অথবা সংখ্যা বোঝানোর পর শব্দটা যদি নাউন হয় সেটা দ্বিগু সমাস। কি দ্বিগু সমাস? তুমি যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করবা। সংখ্যা বোঝানোর পর শব্দটা যদি নাউন হয় সেটা দ্বিগু সমাস। আর সংখ্যা বোঝানোর পর শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমি আবার বলছি, দুইভাবে চিনতে পারবো। মানে কোনো একটা জায়গায় সংখ্যা থাকলে এই প্রশ্নগুলো আসবে ইউনিভার্সিটি পরীক্ষায়। কারণ তুমি কি দ্বিগু সমাস দিবে নাকি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস দিবে সেটা নিয়ে তুমি ডান দিক অবস্থায় থাকবে। সংখ্যা বোঝানোর পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায় সেটা হলো দ্বিগু সমাস। আর সংখ্যা বোঝানোর পর যদি পূর্বপদ পরপদ কোন পদের অর্থ প্রাধান্য না পায়, তোমাকে দেখে ফেলছে? আচ্ছা, হ্যাঁ, যদি সংখ্যা বোঝানোর পর পূর্বপদ পরপদ কোন পদের অর্থে প্রাধান্য না পায় সেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দেখো, এবার তোমাকে কয়েকটা শব্দ বলি আমি। যেমন আমি বললাম সপ্তাহ, সপ্তাহ, সপ্তাহ বললাম। সপ্তাহ মানে অহ মানে দিন, অহ মানে কি? দিন। তাহলে এখানে সপ্তাহ মানে মূলত দিন বোঝাচ্ছে, দিনের সংখ্যা কত? 7। আবার সপ্তাহ শব্দটা হচ্ছে একটা নাউন, তাহলে এটা কোন সমাস? দ্বিগু সমাস। আমি আবার বলছি, দেখো, সপ্তাহ অহ মানে হচ্ছে দিন, অহ মানে কি? দিন। তাহলে সপ্তাহ এখানে দিন বোঝাচ্ছে, দিনের সংখ্যা কত? 7। তাহলে সংখ্যা বোঝাইছে, পরপদ অর্থ প্রাধান্য পাইছে, সেজন্য দ্বিগু সমাস। একভাবে বুঝলাম। আবার সপ্তাহ সেটা নাউন, সংখ্যা বোঝাইছে, তার মানে কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। এরকম আমি চাইলে আরো অনেক শব্দ, যেমন আমি বললাম ত্রিভুজ। কি বললাম? ত্রিভুজ, ত্রিভুজ। এখানে ত্রি মানে কত? আমরা এত কঠিন নিয়মে যাওয়ার দরকার নাই, এগুলো শিখে ফেলছি, এখন আমি সহজভাবে যাই।
ত্রি মানে কত 3, তাহলে এখানে সংখ্যা বুঝাইছে। আচ্ছা ত্রিভুজ যেন কি একটা জ্যামিতিক ক্ষেত্রের নাম, একটা জ্যামিতিক ক্ষেত্রের নাম, তার মানে নাউন। কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। তাহলে এরকম যেমন আমি একটা শব্দ বললাম তোমাকে পঞ্চবটি, কি বললাম? পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার। তাহলে এখানে পঞ্চ মানে কত 5, আর পঞ্চবটি কি একটা বনের নাম। পঞ্চবটি কিসের নাম? একটা বনের নাম। তাহলে কোন সমাস হবে? কোন সমাস হবে? কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। যেমন আমি বললাম সপ্তর্ষি, কি বললাম? সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ঋষি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? 7 বোঝাচ্ছে নাকি ঋষি বোঝাচ্ছে? ঋষি বোঝাচ্ছে। ঋষির সংখ্যা কত? 7। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সংখ্যা বোঝাইছে। কোন সমাস? দ্বিগু সমাস। কোন সমাস হবে? দ্বিগু সমাস। তাহলে এরকম আমি তোমাকে আরেকটা শব্দ বললাম, তোমাকে আমি আরেকটা শব্দ আমি বললাম শতাব্দী, কি বললাম? শতাব্দী, শত অব্দের সমাহার। অব্দ মানে বছর, অব্দ মানে কি? বছর। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, আবার সংখ্যা বুঝাইছে। তাহলে কি হবে? সংখ্যা বুঝাইছে, সেজন্য যদি সংখ্যা বোঝানোর পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে কোন সমাস? দ্বিগু সমাস। তাহলে আমি তোমাকে প্রথম দিকে যেটা বুঝালাম, প্রথম দিকে যেটা বুঝলাম সেটা হচ্ছে সংখ্যা বোঝানোর পর, সংখ্যা বোঝানোর পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, অথবা সেটা যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। এবার আসো, এবার হচ্ছে সংখ্যা বোঝানোর পর যদি পূর্বপদ পরপদ কোন পদের অর্থ প্রাধান্য না পায়, পূর্বপদ পরপদ কোন পদের অর্থ প্রাধান্য না পায়, এবং শব্দটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা হলো সংখ্যাবাচক বহুব্রী সমাস। কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাস। আমি তোমাকে জাস্ট কয়েকটা শব্দ দেখাচ্ছি, তুমি নিজে বুঝবা। আমি বললাম 10 আনন, কি বললাম? 10 আনন। আনন মানে মুখ, 10 একটা সংখ্যা। তাহলে 10 আনন বলতে 10ও বুঝাচ্ছে না, মুখও বুঝাচ্ছে না। দেখো প্রথমত হচ্ছে সংখ্যা বুঝাইছে, কিন্তু এখানে 10এর অর্থ বুঝাচ্ছে না, আনন মানে মুখ, মুখও বুঝাচ্ছে না। 10 আনন মানে কে? রাবণ। 10 আনন মানে কে? রাবণ, একজন দেবতা। তার মানে যখন পূর্বপদ পরপদ কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, সংখ্যা বুঝাইছে, পূর্বপদ পরপদ কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, তার মানে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাস। আমি বললাম 10 ভুজা, কি বললাম? 10 ভুজা, 10 ভুজা, 10 সংখ্যা, সংখ্যা বুঝাইছে। তার মানে কি এটা কি দ্বিগু সমাস হবে নাকি সংখ্যাবাচক বহুব্রী সমাস? তাহলে 10 ভুজা, 10 সংখ্যা, বুঝ মানে হচ্ছে বাহু, বুঝ মানে কি? বাহু। তাহলে 10 ভুজা বলতে 10ও বুঝাচ্ছে না, বাহু বুঝাচ্ছে না, মূলত দেবী দুর্গাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? দেবী দুর্গা। তাহলে সংখ্যা বোঝানোর পর পূর্বপদ পরপদ কোন পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না, সেজন্য ওটা কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাস। এবার তুমি চাইলে এর বাইরে আরো অনেক শব্দ, আরো অনেক শব্দ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় স্যার। ওয়ালাইকুম সালাম, আমার বন্ধু। হ্যাঁ, রাবণ দেবতা হলো, আচ্ছা ভাই এটা ধর্মীয় বিষয়। হ্যাঁ আমি সেটা জানি না, রাবণ। ও আচ্ছা, আচ্ছা এটা ধর্মীয় বিষয়, এটা রাখা। আমি মুসলিম, এটা অন্য ধর্মের বিষয়, আমি একটু জেনে জানাবো, ঠিক আছে? আমি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অনুসারে ইয়া করছি, এখানে বিশ্লেষণ করছি। আচ্ছা ঠিক আছে, কোনো ধর্মের প্রতি যদি কিছু হয় তাহলে সেটা আমার জন্য আমি দুঃখিত। এবার রাবণ, আচ্ছা এবার তাহলে এখন দেখো, আমাকে বলা হলো চৌচালা, কি বলা হলো? চৌচালা। তাহলে চৌচালা বলতে এখানে মূলত চারও বোঝাচ্ছে না, চালও বোঝাচ্ছে না, মানে চার সংখ্যাও বোঝাচ্ছে না, আবার চালও বোঝাচ্ছে না, একটা গড়কে বোঝাচ্ছে। তাহলে সংখ্যাবাচক শব্দ আছে কিন্তু পূর্বপদ পরপদ কোন পদের অর্থ প্রাধান্য পায়নি, তার মানে এটা কোন সমাস হবে? কোন সমাস হবে? সংখ্যাবাচক বহুব্রী সমাস। কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাস। তাহলে আমি ব্যাপারটা তোমাকে আরেকটু ক্লিয়ার করি। সংখ্যা দেখার পর, কোন একটা শব্দের মধ্যে সংখ্যা দেখার পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। যদি পূর্বপদ পরপদ কোন পদের অর্থে প্রাধান্য না পায় সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। এবার যদি কোন একটা শব্দে সংখ্যা বোঝানোর পর যদি শব্দটা নাউন হয় তাহলে দ্বিগু সমাস। সংখ্যা বোঝানোর পর শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রী সমাস। ওকে, তাহলে এবার আসো, এবার আসো, এই যে এখানে আমাদের এখানে যে শতবর্ষ শব্দটা আছে, আমি কিন্তু এতক্ষণ এত বিশ্লেষণ বলেছি, এই শব্দটা কিন্তু বলি নাই, শতবর্ষ বলি নাই। এবার তোমরাই বলো এই শতবর্ষ কোন সমাস হবে? শতবর্ষ কোন সমাস হবে? এখানে কি শ বোঝাচ্ছে নাকি বর্ষ বোঝাচ্ছে? শতবর্ষের মধ্যে 100 বোঝাচ্ছে নাকি বর্ষ বোঝাচ্ছে? বর্ষ মানে বছর।
তাহলে এখানে কি বোঝাচ্ছে? বছর বোঝাচ্ছে। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সংখ্যা বোঝাচ্ছে। আমি আবার বলছি, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এটা কোন সমাস হবে? সবাই কমেন্ট করো, যারা দেখতেছো সবাই কমেন্ট করো দেখি। পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সংখ্যা বোঝাচ্ছে, কোন সমাস হবে? দ্রুত দ্রুত। এই তো সবাই সবাই গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। শেয়ার করতে দেখো তো। আমাদের বাচ্চাগুলো এখন আমাদের প্রতি ভালোবাসা কমে গেছে। আগেরা যে পরিমাণে শেয়ার করতো এখন আর শেয়ার করে না। সবাই এখন যে এই মুহূর্তে যারা 115 বা 20 জন যারা দেখতেছো, তারা যদি এখান থেকে যদি অর্ধেকও যদি শেয়ার করো, তাহলে আমাদের প্রায় 100 শেয়ারের উপর পারে যাবে। একটু করে সবাই শেয়ার করে দিবে, লাইভটা সবাই শেয়ার করে দিবে। যত বেশি শেয়ার হবে তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, এটা হচ্ছে আমাদের চাওয়া। তাহলে দ্বিগু সমাস, কারণ এখানে শতবর্ষ বলছে, বর্ষ বোঝাচ্ছে, আবার এখানে সংখ্যাবাচক শব্দ আছে। তাহলে সংখ্যাবাচক শব্দ থাকার পর যদি পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে দ্বিগু সমাস। বুঝাচ্ছে কিনা? একইভাবে শতাব্দী, সপ্তাহ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চবটি, সপ্তর্ষি, যে শব্দগুলো আছে সেগুলো সবটা হচ্ছে দ্বিগু সমাস, কারণ এগুলো সংখ্যা বোঝানোর পর পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আর একইভাবে দশানন, তারপর চতুর্ভুজা, চৌরাস্তা, চৌচালা, টেপায়া, যে শব্দগুলো আছে সেগুলো সবটাই সংখ্যা বুঝাইছে। সংখ্যা বোঝানোর পর পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য পায়নি, তৃতীয় একটা অর্থ বোঝানো হয়েছে, সেজন্য একটা সংখ্যাবাচক বহুব্রী সমাস। ওকে, এবার আসো লক্ষ্মী বাচ্চারা। এখন হলো এরপরে যে শব্দ, এই শব্দটা হচ্ছে আমাদের এখানে আছে হরতাল। হরতাল, হরতাল। না, আমাদের বাচ্চাগুলো আমাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু এরা মাঝে মাঝে ভুলে যায় যে ভালোবাসা কেন কমে যায় জানো? অবহেলার কারণে। ঠিক আছে, ভালোবাসা কখনো অবহেলা সহ্য করে না। ভালোবাসা দুইটা জিনিস সহ্য করতে না, একটা হচ্ছে অবহেলা, আর একটা হচ্ছে তৃতীয় কেউ। দুজনের ভালোবাসায় তৃতীয় জন কখনো সহ্য করে না। আর আরেকটা বিষয় কি, আরেকটা হচ্ছে অবহেলা। ভালোবাসা খুবই সুন্দর জিনিস, কিন্তু একটু অবহেলা করলে অনেকটা টিমের মতো, মানে একটু চাপ দিলেই ভেঙে যাবে, এরকম। অবহেলা করা যায় না ভালোবাসা। তো তোমাদের প্রতি আমাদের ক্লাস মানে ভালোবাসা, সুতরাং উড়াদুরা শেয়ার দিবা, বন্ধুদের মেনশন করে দিবে, এটাই হচ্ছে ভালোবাসা। তোমাকে পড়াচ্ছি, এটা তোমার প্রতি ভালোবাসা। তুমি আমাকে হেল্প করবে, এটা হচ্ছে আমার প্রতি ভালোবাসা। প্লিজ হেল্প মি টু হেল্প ইউ। তোমাকে সাহায্য করার জন্য আমাকে সাহায্য করতে হবে। ওকে, এরকম। লক্ষ্মী বাচ্চা সব। এখন আসো, যদি কোনো একটা শব্দের মধ্যে আমরা যদি উপসর্গ দেখতে পাই, এখানে হরতাল যে শব্দটা আছে, এখানে হর, এটা হচ্ছে উপসর্গ। এটা কোন উপসর্গ? এটা হচ্ছে হিন্দি উপসর্গ। হর হামেশা, হরদম, হরতাল, এরকম। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে যেগুলো শব্দের আগে যুক্ত হয়ে অর্থের পরিবর্তন, সংকুচন কিংবা সম্প্রসারণ ঘটায়। লক্ষ্মী বাচ্চারা শুনো, যদি কোন একটা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়, তাহলে অর্থের পরিবর্তন, সংকুচন কিংবা সম্প্রসারণ ঘটায়, সেটা উপসর্গ। এখন এই উপসর্গ আমরা ইন্টারমিডিয়েটে টোটাল 60টা মনে রাখি। যারা আমাদের স্টুডেন্ট আছে খুব মজা করে আমরা মনে রাখি। অজপালা, রানমনা, কুশৈত্রে, সুমন সিলেটি, পড়তে জানতো না, এরকম আমরা। ঠিক আছে, ওপি কে নির্জন দুর্গম স্থানে অপহরণ করেছে, এরকম আমরা ঘটনা মনে রাখি। তাহলে এই 60টা উপসর্গের মধ্যে 21টা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। 21টা কি? খাঁটি বাংলা উপসর্গ। আর 20টা হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। তারপর 4টা হলো ইংলিশ। 4টা ইংলিশ কি? হাফ হেড, ফুল সাপ। 4টা হলো বাংলা, 4টা হলো আরবি, আম, হাস, লাগর। 10টা হলো ফার্সি, ব, বর, বদ, কম, না, বে, নিম, পি, দরকার। কয়টা? 10টা। তাহলে আবার একটা হলো হিন্দি, হর, হর হামেশা, হরদম, হরতাল। তাহলে দেখো 11, 10 আর 1 11, 11 সাথে 4 যোগ করলে 15, 15 আর 4 19, 19 আর 21 হচ্ছে 40, 40 আর 20 60। তাহলে টোটাল কয়টা? 60টা। তাহলে এই যে হর যে উপসর্গটা আছে,
আমার এটা বলা উচিত দরকার নেই। আমার কথা হচ্ছে কোন জায়গায় যদি আমি যদি উপসর্গ দেখি, অর্থাৎ কোন শব্দের আগে যদি উপসর্গ দেখি, ওই উপসর্গের অর্থ যদি প্রাধান্য পায়, তাহলে সেটা চোখ বন্ধ করে অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। একটু আগে বলেছিলাম যদি কোন একটা জায়গায় যদি উপসর্গের অর্থ প্রাধান্য পায়, কিসের অর্থ? উপসর্গের অর্থ যদি প্রাধান্য পায়, তাহলে সেটা চোখ বন্ধ করে অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। শুধু একটাই সমাস হবে, সেটা অব্যয়ীভাব সমাস। যেমন আমি তোমাকে কয়েকটা শব্দ দেখাচ্ছি, তুমি খুব ইজি ভাবে পারবে। দেখো, আমি তোমাকে বললাম আমি কাকুলিকে আমরণ মনে রাখবো। ঠিক আছে, আমার কাকুলিকে কি করব? আমরণ মনে রাখবো। আচ্ছা, আমরণ বলতে কি মরণ বোঝায় নাকি মরণ পর্যন্ত বোঝায়? মরার পরে কাকুলি কোথায় যাবে, আমি কোথায় যাব? হ্যাঁ, কেউ কারো না। তাহলে কাকুলিকে আমি মনে রাখবো কি মরণ পর্যন্ত। তাহলে আমরণ বলতে কি মরণ বোঝায় নাকি মরণ পর্যন্ত বোঝায়? মরণ পর্যন্ত। তাহলে পর্যন্ত বোঝানোর জন্য আমি কি ব্যবহার করেছি? কি ব্যবহার করেছি? আটা কি? উপসর্গ। আটা কি? উপসর্গ। তাহলে উপসর্গের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তারপর কাকুলিও আমাকে আজীবন মনে রাখবে, যতদিন জীবন আছে ততদিন মনে রাখবে। তাহলে আজীবন, জীবন পর্যন্ত। কি? জীবন পর্যন্ত। তাহলে পর্যন্ত বোঝানোর জন্য আমি কি ব্যবহার করেছি? আটা কি? উপসর্গ। আটা কি? উপসর্গ। তাহলে কি উপসর্গের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কিন্তু কাকুলি মাঝে মাঝে রান্না করে আলুনি। কি রান্না করে? আলুনি। তাহলে আলুনি মানে কি নুন নাকি নুনের অভাব? আলুনি মানে নুন বোঝায় নাকি নুনের অভাব বোঝায়? নুনের অভাব বোঝায়, লবণের অভাব বোঝায়। তাহলে অভাব বোঝানোর জন্য আমি কি ব্যবহার করেছি? আটা কি? উপসর্গ। আটা কি? উপসর্গ। তাহলে উপসর্গের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তারপর কাকুলিকে আমি একদিন বললাম চলো আমরা কক্সবাজারে ঘুরতে যাই। মানে এমনি বসে আর কি। আমি কাকুলিকে বললাম চলো আমরা কক্সবাজার ঘুরতে যাই। আচ্ছা, কক্সবাজার কি? উপকূলীয় অঞ্চল। উপকূল কি হবে? উপকূল। উপকূল। আচ্ছা, উপকূল বলতে কি কুল বোঝায় নাকি কুলের সমীপে কাছাকাছি বোঝায়? একটু করে বলি। কুল মানে হচ্ছে যেখানে জোয়ার ভাটার পানি আসা যাওয়া করে, সেটা কুল। আর উপকূল মানে হচ্ছে কুলের কাছাকাছি আসতেন, যেখানে জোয়ার ভাটার পানি আসে না কিন্তু সমুদ্রের বাতাসের জাপটা, পানির শব্দ, ট্রলারের যে মানে বটবট করে যে ট্রলার চলে, ট্রলারের শব্দ সবকিছু ফিল করা যায়, এটা হচ্ছে উপকূল। এখন উপকূল বলতে কি কুল বোঝায় নাকি কুলের কাছাকাছি বোঝায়? কুলের কাছাকাছি। তাহলে কাছাকাছি বোঝানোর জন্য আমি কি ব্যবহার করেছি? উপটা কি? উপসর্গ। উপটা কি? উপসর্গ। তাহলে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। এবার আমি বললাম চলো কক্সবাজার তো যাবে, তুমি তো আমার আনোয়ারা হয়ে যাবে। আমার বাড়ি কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আনোয়ারা। ঠিক আছে, তাহলে এই আনোয়ারা কি? আনোয়ারা হচ্ছে একটা উপজেলা। কি? আনোয়ারা একটা কি? উপজেলা। শুধু উপজেলা না, অনেক শহর একটা উপজেলা। এখন ধনধান্য পুষ্পভরা চট্টগ্রামের আনোয়ারা। এখন দেখো, তাহলে উপজেলা বলতে কি জেলা বোঝায় নাকি জেলার অধীনে জেলার সদৃশ বোঝায়? আচ্ছা, উপজেলা বলতে কি জেলা বোঝায় নাকি জেলা সদৃশ বোঝায়? দেখো, চট্টগ্রাম জেলা, সেখানে আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ সব উপজেলা আছে। এখানকার একটা উপজেলা হচ্ছে আনোয়ারা। তাহলে উপজেলা বলতে পুরো চট্টগ্রামকে বোঝায় না, একটা মানে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। তাহলে উপজেলা মানে কি জেলার অধীনে, জেলা সদৃশ। সদৃশ বোঝাতে আমি কি ব্যবহার করছি? উপটা কি? উপসর্গ। উপটা কি? উপসর্গ। তাহলে উপসর্গের অর্থ প্রাধান্য পেয়েছে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে এখন আসো হরতাল। তালের অভাব। হরতাল মানে কি? তালের অভাব, সব বেতাল। তালের অভাব। তাহলে এখানে কিসের অভাব? কিসের অর্থ প্রাধান্য পেয়েছে? অভাব কি অর্থে ব্যবহৃত হচ্ছে? হর শব্দটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে এটা কোন সমাস হবে? এখন বলো তো হরতাল কোন সমাস হবে? সবাই সবাই এখন বলো হরতাল কোন সমাস? সবাই সবাই বলো হরতাল কোন সমাস? হরতাল কোন সমাস? সবাই। আম্মু পাশে বিয়ের উপকারিতা সম্পর্কে বলুন। আগে কোন একটা কাজ করার সময় আগে নিজেকে কাজটা করতে হয়, ঠিক আছে? এখনো আমি নিজে করি না, তোমাকে কি উপকারিতা বলবো? তবে মনির ভাই বলছে কিরকম জানি না, মনির ভাই আগে কোচিং থেকে ঘন ঘন বাহায় যেত, কিন্তু এখন বাহায় যায় না। ঘন ঘন নাকি চিনি চা পাতা এসে এগুলোর জন্য নাকি মেসেজ যায় না। ঠিক আছে, এত ভালো না মনে হয়। গুড, এই তো অনেক ভালো। অর্থাৎ হরতাল এখানে উপসর্গের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেজন্য কোন সমাস? অব্যয়ীভাব সমাস। ওকে,
যদি সবার বুঝে আসে, আমি এখনো কিন্তু তোমাকে তেমন একটা আহামরি কিছু পড়াই নাই লক্ষ্মী বাচ্চা, দেখো আহামরি তেমন একটা কিছু পড়াই নাই, শুধু এই তিনটা শব্দ পড়াইছি, প্রথম এই তিনটা শব্দ পড়াইছি। দেখে এখন যদি হরতাল শব্দটা যদি বুঝে আসে তাহলে সবাই লিখো 3 ওকে, 3 ওকে লিখো। যদি হরতাল শব্দটা বুঝে আসে তাহলে সবাই 3 ওকে লিখো, 3 ওকে। এটা বুঝে আসলে আমরা এর পরের শব্দ যাব গিন্নিমা, এটা অনেক মজা। এরপর গিন্নিমা অনেক মজা করে শিখবো আমরা, তাড়াতাড়ি। যদি এটা বুঝে আসে, হরতাল যদি বুঝে আসে তাহলে লিখো 3 ওকে, দ্রুত। আমি বলেছিলাম শুধু আমার কয়েকজন স্টুডেন্ট সাথে সাথে রেসপন্স করলে হয়ে যাবে, সাথে সাথে রেসপন্স করলে হয়ে যাবে যারা সাথে সাথে বুঝছে এরকম। তুমি যদি বুঝো তাহলে আমি ধরে নিব সবাই বুঝছে এরকম, দ্রুত। ভালোবাসা কোন প্রদত্ত শব্দ? এটা সুদূরবর্তী শব্দ, আগে পড়ি। অনেক দিন পর স্যার থেকে শুনলাম। লক্ষ্মী বাচ্চা, হ্যাঁ এই আকলিমা আক্তার রিন আমার খুব প্রিয় স্টুডেন্ট। ওকে, এবার আসো গিন্নিমা। দেখো গিন্নিমা এই শব্দের মতো করে আমি তোমাকে আরো কয়েকটা শব্দ দেখাচ্ছি। আমি তোমাকে আরেকটা শব্দ দেখালাম জজ সাহেব, জজ সাহেব। গিন্নিমার মতো করে একটা শব্দ দেখালাম জজ সাহেব। আবার আমি বললাম মৌলভী সাহেব, মৌলভী সাহেব, ঠিক আছে। আবার আমি বললাম চালাক চতুর, চালাক চতুর, ঠিক আছে। তাহলে আবার বললাম দোয়া মুসা, দোয়া মুসা, আচ্ছা দোয়া মুসা, এই চারটা দেখি। তাহলে আচ্ছা গিন্নিমা যে শব্দটা আছে, গিন্নিমা যে শব্দটা আছে এখানে কি গিন্নি একজন মা একজন? জজ সাহেব এখানে কি জজ একজন সাহেব একজন? মৌলভী সাহেব এখানে কি মৌলভী একজন সাহেব একজন? চালাক চতুর চালাক একজন চতুর একজন? না। যদি এরকম দুটো শব্দ যদি একজনকে বোঝায়, দেখো সাধারণ কর্মধারা সমাজ দুইভাবে হতে পারে, সাধারণ কর্মধারা সমাজ দুইভাবে হতে পারে। একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম যুগে, অর্থাৎ যে সে যিনি তিনি যা তা যখন তখন এরকম যদি এগুলা যদি থাকে ব্যাস বাক্যের মধ্যে, যেমন যিনি গিন্নি তিনি মা, গিন্নি মা, গিন্নি যে মাও সে, দুইটা এক। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, জজ যেটা সাহেব সেটা একজন, দুজন আলাদা না। মৌলভী সাহেব, যিনি মৌলভী তিনি সাহেব, মৌলভী সাহেব, তাহলে মৌলভী যেটা সাহেব সেটা। চালাক চতুর, যে চালাক সে চতুর, চালাক চতুর, চালাক চতুর দুজনে একজন। তাহলে যদি পূর্বপদ পরপদ দুটা মিলে একটা, দুটা মিলে একটা, এখানে কি ব্যবহার করেছি যে সে যিনি তিনি যে কথাগুলো বললাম, যেমন দোয়া মোসা, আগে দোয়া পরে মোসা, দোয়া মোসা। তাহলে এরকম যদি আগে পরে যে সে যিনি তিনি যখন তখন এই ধরনের যদি সাপেক্ষ সর্বনাম যদি ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। কোন সমাস? সাধারণ কর্মধারয় সমাস। আমি আবার বলছি, যদি কোনো একটা শব্দ এরকম যদি কোনো একটা শব্দ দেখো, গিন্নিমা, জজ সাহেব, মৌলভী সাহেব, এরকম যদি কোনো একটা শব্দ যদি দেখো, সেখানে দুইটা শব্দ দ্বারা যদি পূর্বপদ পরপদ দুইটা দিয়ে যদি একটা বোঝাচ্ছে, একটা বোঝাচ্ছে, যেমন যিনি গিন্নি তিনি মা, গিন্নিমা, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, জজ আর সাহেব দুজনে একজন, যিনি মৌলভী তিনি সাহেব, মৌলভী সাহেব, যে চালাক সে চতুর, চালাক চতুর, আগে দোয়া পরে মুসা, দোয়া মুসা। তাহলে এরকম যদি দুইটা মিলে যদি একটা হয়, এখানে যদি সাপেক্ষ সর্বনাম ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কোন সমাস? কর্মধারয় সমাস। আমি আবার বলছি, যদি এরকম দুইটা দিয়ে যদি একটাকে বুঝায়, দুইটাকে দিয়ে যদি একটাকে বুঝায় সাপেক্ষ সর্বনাম ব্যবহার করে তাহলে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। তাহলে গিন্নিমা সেটা কি? যিনি গিন্নি তিনি মা, যিনি গিন্নি তিনি মা, তাহলে গিন্নি যে মাও সে, তাহলে সেটা কোন সমাস? সাধারণ কর্মধারয় সমাস। যদি সবার বুঝে আসে, এইটা যদি সবার বুঝে আসে তাহলে লিখো, সবাই লিখো 4 ওকে, সবাই লিখো 4 ওকে। যদি সবার বুঝে আসে 4 ওকে। আমি একটু করে বলি, সাধারণ কর্মধারয় সমাস কিন্তু দুইভাবে হয়। একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম যুগে, আর একটা হচ্ছে আমার যে হিন্দি বই আছে সেখানে বিশ্লেষণ করে দেওয়া আছে। সাধারণ কর্মধারয় সমাস দুইভাবে, একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম যুগে, আর একটা হচ্ছে ব্যাস বাক্যের মাঝখানে যে থাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে যেটা হয় আর কি, ব্যাস বাক্যের মাধ্যমে যে থাকে, যেমন মহান যে কবি সমান মহাকবি। তাহলে এখানে মাঝখানে ব্যাস বাক্যের মাঝখানে যে আছে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে।
কোনো বিভক্তিও রূপ পায়নি, সংখ্যাও বোঝায়নি, তার মানে এটা কোন সমাস? সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। যেমন মহান যে কবি, মহাকবি, মহতি যে নদী, মহানদী। তারপর এরকম আরো যে যে শব্দগুলো আছে, ঠিক আছে, সাধারণ কর্মধারয় সমাস। ওমারে ওমারে দূরে যাচ্ছে। তাহলে এরকম যে শব্দ, যেমন মন্দ যে ভাগ্য, মন্দভাগ্য। তারপর কু যে আচার, কদাচার, কৃত যে দাস, কৃতদাস। এরকম যত শব্দগুলো আছে তাহলে সেগুলো হলো সাধারণ কর্মধারয় সমাস। যদি সবার বুঝে আসে, সাধারণ কর্মধারয় সমাস যদি সবার বুঝে আসে, সবাই লিখো তাহলে 4 ওকে, 4 ওকে, 4 ওকে, সবাই লিখো 4 ওকে, সবাই 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 4 ওকে। আমার স্যার, তোমার স্যার, সাদ্দাম স্যার, সাদ্দাম স্যার, তামিম ভাই আসছে এতক্ষণ পর। আমাকে কল দে, জানি না। ওকে, কেবল ভালো করে লাগান, ডিস্টার্ব করে। কেবলটা তো চলে গেছে। তো এখন আচ্ছা, এবার আসো রক্তারক্তি। এটা হচ্ছে খুবই মজার, এই ধরনের শব্দগুলো খুবই মজার। রক্তারক্তি দেখো, প্রথমত হচ্ছে প্রথম দিকটা দেখো, এরকম রক্তারক্তি যখন তুমি যখন এই রক্তারক্তি শব্দ দেখেছো, মানে রক্ত ঝরাতে ঝরাতে যে রড়ায়, ঠিক আছে, রক্ত ঝরাতে ঝরাতে যে রড়ায়। আচ্ছা, আমি রক্তারক্তি আচ্ছা আমি এখন রক্তারক্তি দেখলাম। আরো কয়েকটা শব্দ আমি লিখলাম, চুলাচুলি, চুলাচুলি। তারপর আমি লিখলাম চোকাচকি, চোকাচকি। তারপর আমি লিখলাম মুখামুখি। তাহলে এরকম চুলাচুলি, চোকাচকি, দেখাদেখি, মুখামুখি, এই ধরনের যতগুলো শব্দ আছে, তাহলে আচ্ছা তুমি প্রথমত সাধারণভাবে চিন্তা করো, এখানে কি একটা পক্ষ নাকি দুইটা পক্ষ? আচ্ছা, চোকাচকি কি একজনে করে নাকি দুজন মিলে করে? দুজন মিলে করে। রক্তারক্তি দুইটা পক্ষ মিলে করে। তারপর মুখামুখি দুইটা পক্ষ। এরকম চুলাচুলি, কোলাকুলি, এরকম যত ধরনের শব্দ আছে সেগুলো দুইটা পক্ষ মিলে হচ্ছে। তাহলে এখানে কার্যের পরম্পরা, দুইটা পক্ষ মিলে হবে কাজটা। প্রথমে দেখলাম দুইটা পক্ষ। এরপর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে পূর্বপদের সাথে আকার যুক্ত হয়েছে, পরপদের সাথে রস্যিকার যুক্ত হয়েছে। আবার দেখো, যেমন এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে রক্ত আর একটা রক্ত, রক্ত যোগ রক্ত, কিন্তু এখানে এই রক্তের সাথে আকার যুক্ত করেছি, পূর্বপদের সাথে আকার, পরপদের সাথে রস্যিকার। পূর্বপদের সাথে আকার, পরপদের সাথে রস্যিকার, যেখানে কার্যের পরম্পরা বোঝাবে, পূর্বপদের সাথে আকার, পরপদের সাথে রস্যিকার। এটা হচ্ছে বেতিহার বহুব্রী সমাস। কি হবে? বেতিহার বহুব্রী সমাস। যেমন দেখো না, এখানে দেখো চুলাচুলি, তাহলে এখানে চুলের সাথে আবার এখানে আবার চুলের সাথে রস্যিকার। তাহলে দুইজন মিলে চুলাচুলি, মনে করো সকিনা আর জরিনা দুজন মিলে চুলাচুলি করতেছে। তাহলে প্রথম শব্দের সাথে আমি যুক্ত করেছি, পরের শব্দের সাথে আমি রস্যিকার। প্রথম মানে পূর্বপদ যুগ পরপদ যুগ রস্যিকার। এরকম চুলাচুলি, মুখামুখি, কোলাকুলি, রক্তারক্তি, যত শব্দ দেখবে সবটাই হচ্ছে বেতিহার বহুব্রী সমাস। সহজে কি বলবো? বেতিহার বহুব্রী সমাস। বুঝাচ্ছে কিনা? তাহলে বলতো, হাসাহাসি কোন সমাস হবে? হাসাহাসি কোন সমাস হবে? হাসাহাসি কোন সমাস হবে? বলো, হাসাহাসি কোন সমাস হবে? দ্রুত সবাই, সবাই দ্রুত, হাসাহাসি কোন সমাস হবে? হাসাহাসি কোন সমাস হবে? দ্রুত সবাই, সবাই বলো, সবাই। হাতাহাতি, লাঠালাঠি, কোলাকুলি, গলাগলি, চোকাচকি, কানাকানি। হ্যাঁ হ্যাঁ, তামিম ভাই জানো তো, তামিম ভাই তো অনেক না, অনেক শুধু বুধু স্টুডেন্ট ছিল না। আচ্ছা, হাসাহাসি সবাই বলেছে, ঠিক আছে, সুন্দর। কি বেতিহার বহুব্রী সমাস। লক্ষ্মী বাচ্চা, এটা তো আমরা সবাই জানি। ইউনিভার্সিটি পরীক্ষায় যে দুষ্টামিটা করবে, তোমাকে যদি বলে গোলাগুলি কোন সমাস? গোলাগুলি কোন সমাস? দেখো কি বললাম, গোলাগুলি।
দেখি এটা বলো তো, গোলাগুলি কোন সমাস হবে? গোলাগুলি দেখি কে কে পারে গোলাগুলি। গোলাগুলি কোন সমাস? সবাই দেখি বলো কে কে পারে। রাফি কে কিরকম কমেন্ট করতেছে আমাকে বলবি। গোলাগুলি কোন সমাস? দ্রুত দ্রুত। হ্যাঁ দেখি গোলাগুলি কোন সমাস, কে কে পারে দ্রুত। বেতিহার বহুব্রী বলছে, যাক বলুক দেখি কে কে বলে। গোলাগুলি কোন সমাস? আরেকটা শব্দ দিচ্ছি, বুড়া বুড়ি। বুড়া বুড়ি, ঠিক আছে। দেখো তোমাকে একটু একটু আমি আরো কয়েকটা দিকে শব্দ লিখে দিচ্ছি। খানাকানি, খানাকানি, কুলাকুলি, কুলাকুলি, চোকাচকি, দেখা দেখি, ঠিক আছে, গুতাগুতি, গলাগলি, গলাগলি, আমার মূল টার্গেটটা হচ্ছে এই দুইটা কোন সমাস? গোলাগুলি আর বুড়া বুড়ি কোন সমাস? দ্রুত দ্রুত। এই এই এদিকে যে শব্দগুলো আছে এগুলার সাথে এই দুইটার অমিল কেন? আমি বলছি এগুলার সাথে এই দুইটা মিল নাই। এগুলো এক সমাস, এটা এক সমাস। দেখি কে বলতে পারো বুড়া বুড়ি এবং গোলাগুলি। লক্ষ্মী বাচ্চারা দ্রুত 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 বলতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চা একটু করে শুনো। এটা ইউনিভার্সিটি পরীক্ষায় তোমাদের সাথে মাঝে মাঝে দুষ্টামি করবে। গোলাগুলি বলতে আমি তোমাদেরকে কি বলেছি? আমি তোমাদেরকে বারবার বলেছি বেতিহার বহুব্রী সমাস যখন হবে সেখানে পূর্বপদের সাথে আ, পরপদের সাথে রস্যিকা যুক্ত হবে। একটু খুব মন দিয়ে দেখো। রক্তারক্তি, খানাখানি দেখো, খানাখানি শব্দটা দেখো। খানাখানি শব্দের মধ্যে এখানে কানের সাথে আ, আবার কানের সাথে রস্যিকার, পূর্বপদ যোগ আ, পরপদ যোগ রস্যিকার, অর্থাৎ পূর্বপদ পরপদের সাথে আকার এবং রস্যিকা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বেতিহার বহুব্রী সমাস। কিন্তু গোলাগুলি দেখো তো, এই গোলা একটা আলাদা শব্দ, গোলা গোলা আগুনের গোলা। আবার গুলি একটা আলাদা শব্দ, এখানে আকার এবং রস্যিকার আলাদাভাবে যুক্ত হয় নাই। তার মানে এটা বেতিহার বহুব্রী সমাস না, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। গোলা ও গুলি দ্বন্দ্ব সমাস। এখানে গোলারও একটা আলাদা অর্থ আছে, গুলির একটা আলাদা অর্থ আছে। এখানে এই আকার এবং রস্যিকার এগুলো আলাদাভাবে যুক্ত হয় নাই। সেটা কোন সমাস তাহলে? দ্বন্দ্ব সমাস। গোলা ও গুলি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এবার তাহলে এটা বলতো বুড়া বুড়ি, বুড়া বুড়ি এটা কোন সমাস বলতো দেখি কে পারে। এবার সবাইকে পারতে হবে এটা বুড়া বুড়ি, যেহেতু গোলাগুলি বলে দিচ্ছি আমি। এবার বুড়া বুড়ি, বুড়া বুড়ি, সবাই সবাই সবাই, বুড়া বুড়ি সবাইকে বলতে হবে। যাদের ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে সবাই হাত পা গুটাই দেখলে হবে না, দ্রুত দ্রুত সবাইকে 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 বলতে হবে। লক্ষ্মী বাচ্চারা সাথে সাথে রেসপন্স করে। লক্ষ্মী বাচ্চাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্মী বাচ্চারা অলসতা তাদের কাছে আসতে পারে না, ঠিক আছে, সাথে সাথে রেসপন্স করে। দেখি কে পারে কে পারে। দ্বন্দ্ব সমাস। তাহলে বুড়া, এই বুড়া আর কি, বুড়া তার জুটি হচ্ছে বুড়ি। তাহলে এখানে কি আর রস্যিকার কি আলাদাভাবে যুক্ত হয়েছে? বুড়া বুড়ির মধ্যে কি এই আকার এবং রস্যিকার কি আলাদাভাবে যুক্ত হয়েছে না আলাদা যুক্ত হয় নাই? তাহলে বুড়া বুড়ি, বুড়া ও বুড়ি, তার মানে পূর্বপদও বোঝাচ্ছে পরপদও বোঝাচ্ছে। পূর্বপদ পরপদ দুইটা বোঝালে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে গোলাগুলি, বুড়া বুড়ি এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর এগুলো ছাড়া এরকম শব্দ বাকি যা আছে, রক্তারক্তি, চোলাচুলি, চোকাচকি, কানাকানি, গলাগলি, কোলাকুলি, মুখামুখি, গোতাগুতি, এরকম যত শব্দ আছে সব হচ্ছে বেতিহার বহুব্রী সমাস। তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুষ্টামি করবে কি নিচের কোনটি বেতিহার বহুব্রী সমাস নয়? এই লক্ষ্মী বাচ্চারা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে দুষ্টামি করবে কি নিচের কোনটি বেতিহার বহুব্রী সমাস নয়? রক্তারক্তি, চোলাচুলি, মুখামুখি, কোলাকুলি, বুড়া বুড়ি। তাহলে বুড়া বুড়ি সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস, সেটা বেতিহার বহুব্রী সমাস নয়। বুঝে আসছে কিনা? যদি সবার বুঝে আসে তাহলে লিখো ওকে, সবাই লিখো ওকে, ওকে লিখো সবাই 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 সবাই, সবাইকে লিখতে হবে, সবাইকে সবাইকে লিখতে হবে।
সবাইকে সবাইকে লিখতে হবে। যদি সবার বুঝে আসে, লক্ষ্মী বাচ্চারা, আমি আমার যেসব লক্ষ্মী বাচ্চা দ্রুত রেসপন্স করে সবাইকে বলবো, যদি সবার বুঝে আসে ওকে লিখো, না বুঝে ওকে বলার দরকার নাই। আমি জাস্ট একটা বোর্ড শেষ করে দিব, এরপরে 10টা বোর্ড তুমি নিজে করতে পারবে। আমি একটা বোর্ড শেষ করে দিলে 10টা বোর্ড তুমি নিজে করতে পারবে। আমি তোমাকে শুধু শব্দ দেখাচ্ছি না, আমি তোমাকে এরকম শব্দ যত শত আছে তোমাকে দেখা দিচ্ছি। আমার কিন্তু আবার এখানে কি আলাদা শব্দ দিচ্ছি না, যেগুলো বিগত সালে আসছে, হয়তো ইন্টার পরীক্ষার যে 10টা বোর্ড আছে 10টা বোর্ড আসবে, অথবা ইউনিভার্সিটি পরীক্ষা আসবে, এরকম শব্দগুলো। দুনিয়ার ব্যাকরণের শব্দ সব তোমাকে আমার শিকার লাভ নাই। তোমাকে আমি মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বানাচ্ছি না, আমি তোমাকে ইন্টার পরীক্ষার জন্য রেডি করতেছি, ইউনিভার্সিটি পরীক্ষার জন্য রেডি করতেছি। সুতরাং ওখানে যা দরকার তুমি তাই শিখবে। যদি বুঝে আসে ওকে লিখো। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি এত দুষ্ট নাকি? ও মা, কি বলো দুষ্ট না? বিগত সালের প্রশ্ন দেখিও। আমাদের আগের বেশে কখন যেন একটা প্রশ্ন ছিল, বাংলাদেশ কবিতায় কয়টি জ্যোতিচিহ্ন আছে, মানে দাড়ি কমা এরকম কয়টা চিহ্ন আছে এগুলো। তাহারই পরে মনে কবিতায় কয়টি প্রশ্নবোধক চিহ্ন আছে, এরকম অনেক সুদূর প্রশ্ন করে। তুমি কি বলো সেগুলা? বিশ্ববিদ্যালয় অনেক দুষ্ট দুষ্ট প্রশ্ন করে। যেমন চিটাগং ইউনিভার্সিটি কয়েক বছর আগে প্রশ্ন করেছে 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা কয়বার আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম সুদূর অনেক প্রশ্ন করবে, তোমাকে সেগুলো উত্তর দিতে হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার আমরা এরপরে যে শব্দ সজল, সজল যে শব্দটা আছে, আমরা ওই শব্দটা দেখবো খুব ইজি ভাবে। আমি এই সজল শব্দটার মতো করে তোমাকে আরো কয়েকটা শব্দ লিখে দিচ্ছি। দেখো, সজলের মতো করে আমি লিখলাম সদয়, এরপর আমি লিখলাম সবান্ধব, তারপর আমি লিখলাম সশ্রদ্ধ, তারপর আমি লিখলাম সবিনয়, আমি লিখলাম সস্ত্রীক, আমি লিখলাম সশস্ত্র। আচ্ছা, যতটুকু জায়গা আছে ততটুকু লিখলাম। তাহলে সজল, সদয়, সবান্ধব, সস্ত্রীক, সপরিবার, সস্ত্রীক, সশস্ত্র, সপরিবার। এরকম যদি কোনো একটা জায়গায় যদি এরকম দন্তাস থাকে, কোন একটা শব্দের মধ্যে যদি দন্তাস থাকে, এই দেখো দন্তাস আছে, দন্তাস আছে, দন্তাস আছে, দন্তাস আছে, দন্তাস আছে, দন্তাস আছে, এখানে দন্তাস আছে। কোন একটা শব্দের শুরুতে যদি দন্তাস থাকে এবং ওই দন্তাসটা যদি সাথে বা সহিত অর্থ বোঝায়, কি অর্থে? সাথে বা সহিত অর্থ বোঝায়। যেমন সজল জলের সহিত, সদয় দয়ার সহিত, সবান্ধব বন্ধুর সহিত, সশ্রদ্ধ শ্রদ্ধার সহিত, সবিনয় বিনয়ের সহিত, সস্ত্রীক স্ত্রীর সহিত, সশস্ত্র অস্ত্রের সহিত, সপরিবার পরিবারের সহিত। যদি এরকম কোন একটা শব্দের মধ্যে যদি দন্তাস থাকে, সেটা সহিত অর্থ বুঝায়, কিচ্ছু করতে হবে না, সেটা বহুব্রী সমাস। কোন সমাস? সহিতার্থ বহুব্রী সমাস। কোন সমাস? বহুব্রী সমাস। তাহলে তুমি কি করবে, কিভাবে লিখবে? যদি বলো যে সজল, তাহলে জলের সহিত। যদি তোমাকে দেয় সদয়, তাহলে তুমি বললে দয়ার সহিত বর্তমান। সবান্ধব বন্ধুর সহিত বর্তমান। সশ্রদ্ধ শ্রদ্ধার সহিত বর্তমান। সবিনয় বিনয়ের সহিত বর্তমান, মানে সহিত বর্তমান, সহিত বর্তমান, সহিত বর্তমান, কাজ শেষ। সস্ত্রীক স্ত্রীর সহিত বর্তমান। সশস্ত্র অস্ত্রের সহিত বর্তমান। সপরিবার পরিবারের সহিত বর্তমান। এরকম যত শব্দ আছে, সহোদর সহ উদরজাত, মানে এরকম যত শব্দ আছে সেগুলা যদি শুরুতে যদি দন্তাস থাকে, শুরুতে যদি কি থাকে? দন্তাস থাকে। এই দন্তাস যদি সহিত অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা একটাই সমাস। সেটা কোন সমাস? বহুব্রী সমাস। সেটা কোন সমাস? বহুব্রী সমাস। তাহলে সজল কোন সমাস হবে? এখন বলো তো, সজল কোন সমাস হবে? সজল জলের সহিত বর্তমান। কোন সমাস হবে? দেখি বলো, সবাই বলো, সজল কোন সমাস হবে? লক্ষ্মী বাচ্চা সবাই একসাথে বলতে হবে, সবাইকে একসাথে বলতে হবে, সজল কোন সমাস? সঙ্গে বা সহিত। ওকে, গুড। সব লক্ষ্মী বাচ্চা একসাথে বলতে হবে, একসাথে। যদি এই সজল শব্দটা যদি তোমার পরীক্ষায় আসে, যদি সজল সপুষ্প সদয় সবান্ধব সশস্ত্র সহৃদয় সস্ত্রীক সপরিবার, যেরকম শব্দ আসুক না কেন, যদি পরীক্ষায় আসে, তাহলে এটা যদি সহিত অর্থ বোঝায়, সাথে অর্থ বোঝায়, তাহলে সেটা কোন সমাস হবে? তাহলে সেটা কোন সমাস হবে? তাড়াতাড়ি সবাই খুব দ্রুত। ওকে, সস্ত্রীক স্ত্রী সহিত বর্তমান। গুড।
গুড। তাহলে সজল পর্যন্ত আমরা পড়েছি। আমরা নিবৃক্ষ, শতবর্ষ, হরতাল, গিন্নিমা, রক্তারক্তি, সজল, এ দেখো আমরা কিন্তু অনেক অনেক শব্দ কিন্তু অলরেডি পড়ে ফেলছি। আমরা শুধু, তুমি যদি এখানে গুনে দেখো 1 2 3 4 5 6, শুধু 6টা শব্দ পড়েছি, কিন্তু আমার সময় কিন্তু অনেক চলে গেছে। কিন্তু আমি এই সুবিধা এভাবে করলে আমি সুবিধাটা কোথায় পাবো? পরবর্তী বোর্ডগুলো যখন আমি এরকম উল্টাবো, দেখা যাবে যে আমি এখানকার সব পড়ে ফেলছি, প্রথম বোর্ডে আমি সব পড়ে ফেলছি, বাকিগুলো তো আমার পড়ার মতো কিছুই নেই। দেখবা কিছুক্ষণ পরে এটা প্রমাণ দেখবে, আর কিছুক্ষণ পরে এই একটা বোর্ড শেষ করতে আমার 1 ঘন্টা লেগেছে, বাকি বোর্ড গুলো সব 5 মিনিটে শেষ করে দিল, 5 মিনিটে 5 মিনিট, কারণ এই শব্দ ওখানকার শব্দগুলো আমি সব এখানে তোমাকে বলে ফেলেছি। এবার এরপরে আসো, এরপর যে শব্দটা আছে সত্যাসত্য, ঢাকা বোর্ড 2023 সালের শব্দ সত্যাসত্য। আমরা জানি অ যোগ অ মিলে আ হয়। এখন সত্যাসত্য মানে কি? এখানে হচ্ছে সত্যাসত্য শব্দটা হচ্ছে সত্য ও অসত্য, সত্য ও অসত্য, সত্য ও অসত্য, মানে অযোগ অমিল আ হয়েছে আর কি, সত্য যোগ অসত্য। তার মানে এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। লক্ষ্মী বাচ্চা, আমি কিন্তু এটা উত্তর বলবো না, আমি এটা উত্তর বলবো না, আমি জাস্ট তোমাকে এটা করতে দিব, ঠিক আছে? যেমন আমি এরকম আরেকটা শব্দ দিচ্ছি, আমি তোমাকে আরেকটা শব্দ দিচ্ছি হিতাহিত, হিতাহিত। তার মানে এটা কি? হিত যোগ হিত ও অহিত, মানে হিত ও অহিত, হিত ও অহিত, হিত মানে ভালো, অহিত মানে খারাপ। আমি তোমাকে এই শব্দটা আরেকটু সহজ দিচ্ছি, আমি দিলাম ভালো মন্দ। কি দিলাম? ভালো মন্দ। আমি আরো সহজ শব্দ দিলাম, আমি দিলাম মা বাবা, আমি দিলাম মা বাবা। আমি আরো শব্দ দিলাম আয় ব্যয়, আয় ব্যয়, আরো সহজ শব্দ আয় ব্যয়। আমি আরো শব্দ দিলাম দাদা দাদি, দাদা দাদি। তাহলে এখানে পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সকাল বিকাল, জমা খরচ, আয় ব্যয়। তাহলে এখানে পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এবার আমি উত্তর বলবো না, শুধু তোমরাই বলবে সত্যাসত্য, সত্য ও অসত্য এটা কোন সমাস, শুধু তোমরাই বলবে, আমি একদম বলবো না, আমি একদমই বলবো না, শুধু তোমরা বলবে। দেখি কয়জনে কমেন্ট করতে পারো, দেখি এটা কয়জনে কমেন্ট করতে পারো। মানে শুধু তুমিই বলবে যে সত্য অসত্য, পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা কোন সমাস তুমি বলবো। দেখি দেখি কে কে বলো। এখানে অনেকে দ্বন্দ্ব বানান ইংলিশে লিখে দিচ্ছ। দেখো লক্ষ্মী বাচ্চারা, দ্বন্দ্ব বানান কিভাবে মনে রাখবে? দ্বন্দ্ব বানান মনে রাখবে দব নদব, দব নদব, দ যুগ ব দন্তান্ন, দ যুগ ব, দ্বন্দ্ব। অনেক সময় দ্বন্দ্ব বানান মূল লিখে বলো পরীক্ষায়। তাহলে সত্যাসত্য, সত্য ও অসত্য, তাহলে কোন সমাস হবে? কোন সমাস হবে? কোন সমাস হবে? সত্যাসত্য, দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। গুড, ভেরি গুড। আমার লক্ষ্মী বাচ্চারা এত ভালো কমেন্ট করতেছে, এত ভালো রেসপন্স করতেছে, গুড, ভেরি গুড। দেখো তাহলে সত্যাসত্য, হিতাহিত, ভালো মন্দ, মা বাবা, দাদা দাদি, আয় ব্যয়, সকাল বিকাল, জমা খরচ, হাত পা, হাতে পায়ে, হাট বাজার, এগুলো সব হচ্ছে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কি বলেছিলাম? দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো বলছিলাম? যেখানে পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থে প্রাধান্য পায়, যেখানে পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থে প্রাধান্য পায়, সেটা কোন সমাস? সেটা কোন সমাস? যেখানে পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থে প্রাধান্য পায়, সেটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কোন সমাস সেটা? দ্বন্দ্ব সমাস। ওকে, এবার এখানে লাস্ট আরেকটা শব্দ আছে, এখানে লাস্ট আরেকটা শব্দ আছে। এই শব্দটাকে, এই শব্দটাকে আমরা খুব মজা করে শিখব। এখানে আছে তোরা, তোরা আসিস, তোরা ছিলি, তোরাই থাকবি সুদূর বুদূর। এবার এখানে কি? তোরা, তোরা মানে কি? তুই, তুমি না, আবার তোরা কাদেরকে বলি? তুই ও সে, নট। দেখো এখন তুই ও সে, আমাদের বাংলা ভাষায়, আমাদের বাংলা ভাষাটা এত বেশি সমৃদ্ধ, এত বেশি সমৃদ্ধ। যেমন ইংলিশে যেটা ইউ বলে, ইউ, আমরা বাঙালিরা সেটাকে 3 ভাগ করেছি, মানে মধ্যম পুরুষকে আমরা 3 ভাগ করেছি। ইউর মধ্যে ইংলিশটা যেটা ইউ বলে শেষ করে দেয়, আমরা সেটা বাংলায় তুমি বুঝি, কিন্তু আমরা আরো দুটা বুঝি। এই ইউকে যখন আমি বেশি ভালোবাসি অথবা বেশি ঘৃণা করি, তখন তুই তুচ্ছার্থ। যখন বেশি ভালোবাসি, যেমন আমি আমার বন্ধুকে বললাম তুই কেমন আছিস, তুই কি অবস্থা, তখন সেটা আমি বন্ধুকে ভালোবেসে বলছি। তখন যদি ভালোবেসে বলি অথবা ঘৃণা করে বলি তুই আমার কি করবি,
যদি বেশি ভালোবাসি, বেশি ঘৃণা করি, তাহলে সেটা হচ্ছে তুচ্ছার্থ। সেটা কি? তুচ্ছার্থ। আর যদি সাধারণভাবে বলি তাহলে তুমি, তুই থেকে তুমি, ঠিক আছে। এরপর যখন সম্মান করি, সম্মানার্থ, সেটা হচ্ছে আপনি। তাহলে ইংলিশে যেটা ইউ বলে সেটাকে আমরা বাংলা ভাষায় এত বেশি সমৃদ্ধ করেছি। আমরা তুই বলি, তুমি বলি, আপনি বলি। কয়টা বলি? 3টা। যদি তুই বলি তুচ্ছার্থ বা স্নেহার্থ, যদি তুমি বলি সাধারণ, আর যদি আপনি বলি সম্ভ্রমার্থ। তাহলে এগুলো সবটাই মিলে কি? মধ্যম পুরুষ। এগুলো সবটাই মিলে কি? মধ্যম পুরুষ। পুরুষ কত প্রকার? 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এখানে তোরা যেটা আছে সেটা হচ্ছে স্নেহার্থ বা তুচ্ছার্থ, যাই বলো না কেন সেটার বহুবচন। তাহলে তোরা বললে আমি কি কি পাই? তুই ও সে, তুই ও সে। আচ্ছা, তোরা বললে শুধু কি তুই বোঝাচ্ছে নাকি সে বোঝাচ্ছে? এই আমি যখন তোরা বলছি, তোরা মানে তোরা এদিকে আয়, তাহলে সেখানে কি তুই আসবে নাকি সে সহ আসবে? দুজনে আসবে। তাহলে এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এবার এটাও বলতে হবে এটা কোন সমাস। তোরা, তুই ও সে, তুই ও সে, 2টা পদের অর্থ প্রাধান্য পেয়েছে। এবার শুধু তোমরাই বলবে এটা কোন সমাস। বল, তোরা বল এটা কোন সমাস, বল, বলো বলো। কিন্তু প্রভু যে ঠিকই আই লাভ ইউ বলে, 3 ভাগ উড়ে যায় সে বেলায়। এটা ও বাংলা স্যার না আছে জন্য আর কি, বাংলা স্যার এরকম বলে না, ঠিক আছে। বাংলা স্যারের এগুলো অনেক ইয়ে হয়। কাকলি সমাজ বলে। কোন সমাজ? দ্বন্দ্ব সমাজ। কোন সমাজ? দ্বন্দ্ব সমাজ। তাহলে লক্ষ্মী বাচ্চারা, আজকে আমরা শুধু ঢাকা বোর্ড 2023 সাল এটা সলভ করেছি। এটার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র 8টা শব্দ পড়েছি তা নয়, আমরা এই 8টা শব্দ দিয়ে প্রত্যেকটা শব্দের মধ্যে এরকম যতগুলো শব্দ আছে আমরা সবটাই প্র্যাকটিস করেছি। তাহলে আমরা এরপরে যখন অন্য কোনো বোর্ডের প্রশ্ন যখন সলভ করতে যাব, আমরা সলভ করতে যাব, তখন দেখা যাবে যে আমাদের খুব ইজি ভাবে সেগুলো সলভ করতে যায়। যেখানে আমরা আজকে যেগুলো পড়েছি সেগুলো এই এই শব্দগুলো আমরা পড়েছিলাম, নিপের বৃক্ষ, যেগুলো যেগুলো আছে সেগুলো। যেমন আমরা যদি এখন যদি আমরা ময়মনসিংহ বোর্ড যদি 2023 সালের যে প্রশ্নগুলো আছে ওটা যদি আমি যদি দেখি, তাহলে দেখো ময়মনসিংহ বোর্ড সেখানে কোনটা কোনটা মিল আছে, দেখো কোনটা কোনটা মিল আছে যেটা আগের সাথে আমি পড়ে ফেলেছি এরকম। দেখো যেমন গরমিল যে শব্দটা আছে, তাহলে গরমিল মানে কি? মিলের অভাব। আর আমার ওখানে কি ছিল? হরতাল, তালের অভাব। তাহলে যদি হরতাল যদি তালের অভাব, গরমিল যদি মিলের অভাব হয়, তাহলে গরমিল কোন সমাস হবে? গরমিল কোন সমাস হবে? গরমিল কোন সমাস হবে? আমি তোমাকে একটু করে হিন্ট দিচ্ছি। গরমিল বলতে মিলের অভাব, তাহলে অভাব বোঝার জন্য আমি কি ব্যবহার করছি? গড়। গড়টা কি? উপসর্গ। গড়টা কি? উপসর্গ। তাহলে এটা কোন সমাস হবে? বলো বলো, এটা কোন সমাস হবে? গরমিল কোন সমাস হবে? বলো সবাই, বলো সবাই সবাই। গরমিল মিলের অভাব, হরতাল তালের অভাব। সবাই 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 তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে কে। সবাই বলতে হবে, সবাই বলতে হবে। ক্লাস শেষ করে দেন। হ্যাঁ ইনশাল্লাহ শেষ করে দিব, খুব দ্রুত শেষ করে দিব। বলো জাস্ট এটা 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 বলে আমরা এরপর শেষ করে দিব। আগামী ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি এগুলো যেগুলো আজকে পড়াইছি এরপরে যে শব্দগুলো আছে এর মতো করে সেগুলো পড়াই দিব। দ্রুত দ্রুত বলো। গরমিল মিলের অভাব, হরতাল তালের অভাব। কোন সমাস হবে? কোন সমাস? 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে। একজন নয় তৎপুরুষ সমাজ বলেছে মিল বা মিলের অভাব, মিল নয় আর কি, সমস্যা নয় তৎপুরুষ সমাস হয়। আমি বলছি মিলের অভাব, গরমিল মিলের অভাব। তুমি যেটা বলেছো সেটাও ঠিক আছে, মিল মানে মিল নয় আর কি, সমস্যা নাই, এটাও আছে গরমিল। তাহলে গরমিল মিলের অভাব, তাহলে এখানে গড় আম হাস লাগর, আম হাস লাগর, আম হাস লাগর, আম জনতা খাস কামরা লাপাত্তা লাজাওয়াত গরমিল গড় হাজির। এগুলো হচ্ছে আরবি উপসর্গ। কি বললাম? আমি আবার বলছি, আরবি উপসর্গ কয়টা? 4টা। আম হাস লাগর, আম হাস লাগর, আম হাস লাগর। তাহলে আম জনতা খাস কামরা লাপাত্তা লাজাওয়াত গরমিল গড় হাজির। তাহলে এটা হচ্ছে আরবি উপসর্গ। তার মানে এখানে উপসর্গের অর্থ প্রাধান্য পেয়েছে। উপসর্গের অর্থ প্রাধান্য পেলে সেটা কোন সমাস? অব্যয়ভাব সমাস। কোন সমাস? অব্যয়ভাব সমাস। কোন সমাস? অব্যয়ভাব সমাস। উপসর্গ খুব বেশি করে মনে রাখতে হবে, খুব সহজে সহজে মনে রাখা যায়। যেমন হাফ হ্যাড ফুল শাপ ইংরেজি, আম হাস লাগর আরবি, ব বদ বদ কম না বে নিমপি দরকার ফার্সি। কয়টা? 10টা। এরপর
21টা আছে কাঠি বাংলা উপসর্গ, আর 20টা আছে তৎসম উপসর্গ। খুব ইজি ভাবে গল্প সহকারে মনে রাখা যায়। যেদিন উপসর্গ ক্লাস নিব সেদিন দেখাই দিব। তাহলে আমরা আজকে যে শব্দগুলো পড়েছি শুধুমাত্র 9টা শব্দ পড়েছি। এই 9টা শব্দের সাথে মিল রেখে অনেক শব্দ আমরা সলভ করেছি। ঠিক আগামী ক্লাসে, আগামী একদিন অথবা 2 দিনের ব্যবধানে সমাসের উপর আরেকটা ক্লাস থাকবে। সেখানে আমরা এরকম বিস্তারিত না বলে এই ক্লাসের সাথে যেগুলো মিল আছে ওই শব্দগুলো আমরা খুব দ্রুত তোমাদেরকে বুঝাই দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবে, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।